একজন চোর মাঝরাতে চুরি করতে ঢুকে এক বাড়িতে, কিন্তু বাড়ির মালিক এক স্মৃতিহারা বৃদ্ধ, যে তাকে চোর না ভেবে নিজের হারিয়ে যাওয়া ছেলে মনে করে। এরপর থেকেই শুরু হয় এক রাতের অদ্ভুত সফর। একের পর এক খুন হতে থাকে। পুলিশ হাজার চেষ্টা করেও কোনো প্রমাণ খুঁজে পায় না। এরপর কি হয় জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? বলছিলাম 2025 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার সিনেমা মারিসানের কথা। সিনেমার প্রতিটি পরতে রয়েছে অসাধারণ সব চমক, যা আপনার অবশ্যই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই দয়া নামের এক ব্যক্তিকে দেখানো হয়। দয়া সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে। এদিক ওদিক ঘুরে বেড়িয়ে দয়া তার স্বাধীনতা উপভোগ করছিল। দয়ার মা সালেমে থাকে। এভাবেই ঘুরতে ঘুরতে দয়া একটা মন্দিরের কাছে পৌঁছায়, যেখানে একটি পুকুরে এক ব্যক্তি মোবাইলে গান শুনতে শুনতে ডুব দিচ্ছিল। লোকটি যেই পানির নিচে ডুব দেয়, দয়ার সঙ্গে সঙ্গে তার ফোনটা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পর দয়া ফোনটির সিম কার্ড এবং মেমোরি কার্ড বের করে ফেলে। এইখানেই আমরা বুঝতে পারি দয়া আসলে একজন চোর। এরপর দয়া একটি গ্রামের বাসে ওঠে এবং অন্য এক জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। এরপর সে একটি সমুদ্র সৈকতে যায় আর সেখানে বসে কিছুক্ষণ পরিবেশটা উপভোগ করে। সন্ধ্যা নামার পর সে একটি সিনেমা দেখার জন্য থিয়েটারে যায়, কিন্তু সিনেমাটা বোরিং লাগার কারণে সে মাঝপথেই বেরিয়ে চলে আসে। ঠিক তখনই পার্কিং লটে দয়ার চোখে পড়ে একটি বাইকের দিকে। ভুল করে কেউ চাবি গাড়িতে লাগিয়ে চলে গেছে। ব্যাস, আর কি, দয়া ঝটপট বাইকটা চুরি করে সেখান থেকে চম্পট দেয়। একটু দূরে যাওয়ার পর দয়া অন্য একটি বাইকের নাম্বার প্লেট খুলে তার বাইকে লাগিয়ে নেয়। এরপর সে বাইকটি নিয়ে নাগের কোয়েল নামক একটি গ্রামের দিকে এগোতে থাকে। হঠাৎ দয়ার চোখ পড়ে একটি বাড়ির দিকে। বাড়িটিকে দেখে তার মনে হয় কেউ সেখানে নেই, কারণ ঘরের সবগুলো আলো নেভানো ছিল। এরপর দয়া সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। চুরি করার জন্য যখন সে সবগুলো ঘর ভালো করে দেখছিল, তখনই তার নজরে আসে ভেলান নামের এক ব্যক্তিকে। ভেলান দয়াকে দেখা মাত্রই বলে ওঠে, আরে কুমার, তুই চলে এসেছিস, অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম। ভেলানের কথা শুনে দয়া এবার চমকে যায়। সে ভাবতে থাকে, এই লোকটা আমাকে কুমার বলে ডাকছে কেন? আসলে সেই সময় ভেলানের দুটো হাত বাঁধা ছিল। দয়ার সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে আর বলে, চুপ, চেঁচাবেন না, আপনি জানেন আমি কে? ভেলান বলে, আরে কুমার, তুই এইভাবে কথা বলছিস কেন? আমি তোর বাবা। দয়া তখন বলে, আমি আপনার ছেলে কুমার নই। ভেলান উত্তর দেয়, সরি বাবা, আমার অ্যালজাইমার্স আছে তো, তাই আমি সবকিছু ভুলে যাই। তোমাকে দেখে মনে হয় যেন আমার ছেলেই এসেছে। সে আরও বলে, আমার এই অসুখের কারণে আমার ছেলে আমাকে সবসময় এই ঘরে বেঁধে রাখে, যাতে আমি বাড়ি থেকে বেরিয়ে না যাই। কিন্তু এইভাবে সারাদিন ঘরে বন্ধ থাকতে আমার ভালো লাগে না। প্লিজ বাবা, আমার হাতের শেকলটা খুলে দাও। কিন্তু দয়া তো এখানে চুরি করতে এসেছে। সে ভেলানের কথায় কান না দিয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। ভেলান তখন বলে, বাবা, তুমি যতই খোঁজো একটা কানাকড়িও পাবে না। সব টাকা ব্যাংকে আছে। তুমি যদি আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাও, তাহলে আমি তোমাকে 25,000 টাকা দেব। এই ডিলে দয়া করে তুমি রাজি হয়ে যাও। ভেলান জানায় যে তার কাছে নগদ কোনো টাকা নেই, এটিএম থেকে তুলতে হবে। দয়া ঠিক আছে বলে তার হাতের শিকল খুলে দেয়। এরপর ভেলান নিজের ব্যাগটা নেওয়ার পর ওরা দুজন একটা এটিএম এর কাছে যায়। আসলে ভেলানের এটিএম এর পিন নাম্বার মনে ছিল না। অনেক কষ্ট করে সে টাকাটা তুলতে শুরু করে। ঠিক সেই সময় দয়া তার অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা দেখতে পায়, প্রায় 25 লক্ষ টাকা। সে মনে মনে ভাবতে শুরু করে, এই বুড়োর কাছে এত টাকা, যেভাবেই হোক সব টাকা আমাকে হাতিয়ে নিতে হবে, তাহলেই আমার জীবনটা গুছিয়ে যাবে। এরপর ভেলান কথা মতো দয়াকে 25,000 টাকা দিয়ে সেখান থেকে রওনা দেয়। দয়া তখন তাকে জিজ্ঞেস করে, স্যার, আপনি এখান থেকে কোথায় যাবেন? ভেলান উত্তর দেয়, কাছের গ্রামেই আমার মেয়ের বাড়ি আছে, আমি সেখানেই চলে যাব। দয়া তখন বলে, ঠিক আছে, আমি আপনাকে বাস স্টপে নামিয়ে দিচ্ছি, আমার গাড়িতে বসে পড়ুন। এই রাস্তায় এখন অটোর জন্য অপেক্ষা করে তো কোনো লাভ নেই। এরপর দুইজন মিলে বাস স্টপের দিকে যায়। সেখানে যাবার পর ভেলান বলে, আমি যদি আমার মেয়ের বাড়িতে যাই, তাহলে আমার ছেলে কুমার সেখানেও পৌঁছে যাবে, আবার আমাকে ধরে এনে বাড়িতে বেঁধে রাখবে। আমি ওখানে যাব না। তিরুবনেলামাইতে আমার একটা বন্ধু আছে, আমি তার কাছেই যাব। তুমি শুধু আমাকে ওই জায়গার বাসে তুলে দাও। এইটা শুনে দয়া বলে, স্যার, আমিও তো সেইখানেই যাচ্ছি। বাসের টিকিটের যা খরচ, সেই টাকাটা দিয়ে বরং আমার বাইকে পেট্রোল ভরে দিন, আমি আপনাকে আপনার বন্ধুর কাছে পৌঁছে দেব। ভেলান ভাবে, বুদ্ধিটা তো বেশ ভালো। সে দয়ার বাইকে বসে পড়ে আর দুজনে মিলে সেই স্থানের দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর দয়া ভেলানকে বলে, স্যার, গাড়ির পেট্রোল তো প্রায় শেষ, আপনি টাকা দিলে একটু পেট্রোল ভরে নিতাম। ভেলান জানায়, আমার কাছে তো আর নগদ টাকা নেই, যা আছে সব এটিএমে। সুতরাং আবার ওরা একটা এটিএম এর কাছে যায়। দয়া বলে, স্যার, আপনি এখানেই দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি।
ভেলান দয়াকে তার এটিএম কার্ডের পিন নাম্বারটা বলতে থাকে, কিন্তু সেই পিন ভুল হয়। বারবার চেষ্টা করার পরেও একই ঘটনা ঘটতে থাকে। যেহেতু ভেলানের অ্যালজাইমার্সের সমস্যা আছে, তাই সে নিজেই নিজের পিন নাম্বারটা ভুলে গেছে। ফলে অনেক চেষ্টা করেও তারা টাকা আর তুলতে পারে না। সকাল হওয়ার পর দুইজন একটা হোটেলে নাস্তা খেতে যায়। সেইখানে দয়া ভেলানকে একটা ছোট্ট ডায়েরি দিয়ে তাদের দুজনের সব তথ্য লিখতে বলে, যেমন দয়ার সম্পর্কে তেমনি ভেলানের সম্পর্কে। এর মধ্যে সে এটিএম এর পিন নাম্বারটাও লিখতে বলে। ভেলানের যা যা মনে ছিল সে সবকিছুই লিখতে শুরু করে, তার নাম, মেয়ের নাম, ছেলের নাম, বাড়ির ঠিকানা ইত্যাদি। সে পিন নাম্বারও লিখে, কিন্তু ভুল পিন লিখে। কিছুক্ষণ পর তারা একটা হোটেল থেকে বেরিয়ে আসে, আর দয়া দেখে ভেলান কোথাও নেই। আশেপাশে তাকাতেই সে দেখতে পায় ভেলান একটা বাসে চেপে চলে যাচ্ছে। দয়া দৌড়ে সেই বাসে উঠে ভেলানের সঙ্গে কথা বলতে শুরু করে। আরে স্যার, আপনি এই বাসে কেন উঠেছেন? চলুন তাড়াতাড়ি নামুন, আমাদের তো যেতে হবে। ভেলান তখন জিজ্ঞেস করে, কে তুমি? দয়া বলে, আরে স্যার, আমি দয়া। ভেলান আবার জিজ্ঞেস করে, কোন দয়া? আমি তো তোমাকে চিনি না। এই ঘটনা দেখে বাসের লোকেরা ভাবতে শুরু করে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, হয়তো দয়া জোর করে ভেলানকে কিডন্যাপ করছে। একজন তো বলেই ওঠে, চলুন বাসটাকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাই। দয়া তখন চেঁচিয়ে বলে, আরে দাঁড়ান, ওনার পকেটে একটা ডায়েরি আছে, সে ডায়েরিতে আমার ব্যাপারও লেখা আছে। এই বলে সে ডায়েরিটা বের করে দেখায়, যেখানে দয়ার নাম এবং ফোন নাম্বার লেখা ছিল। বাসের লোকেরা সেই ফোন নাম্বারে ফোন করলে স্বাভাবিকভাবে দয়ার ফোন বেজে ওঠে। এইবার ভেলানেরও দয়ার কথা মনে পড়ে যায়, ফলে দুজনে আবারও তাদের যাত্রা শুরু করে। হাইওয়েতে তখন প্রচণ্ড গরম। ভেলান দয়াকে বলে, চলো আমরা গ্রামের রাস্তা দিয়ে যাই। সেই মতো ওরা দুজন একটা শর্টকাট ধরে এগোতে থাকে। রাস্তার মাঝে দয়া একজন ছাগলওয়ালাকে দেখতে পায়। সে ইচ্ছে করেই একটা ছাগলকে ধাক্কা মারে। ছাগলওয়ালা লোকটি হইচই শুরু করে দেয় আর বলে, তুমি আমার ছাগলটাকে মেরে দিয়েছ, এর ক্ষতিপূরণ দিতেই হবে। দয়া বলে, আরে আঙ্কেল, ভুল করে মেরে দিয়েছি আর কি। আপনার ছাগলটাই তো গাড়ির সামনে চলে এসেছিল, আমি আপনাকে 2000 টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু ছাগলওয়ালা রাজি হয় না। সে বলে, না না, 2000 টাকায় কিছুই হবে না, 3000 টাকা দিতে হবে। ভেলানও তখন দয়াকে বলে, ঝগড়া করিস না, ওকে টাকাটা দিয়ে দে। কিন্তু দয়ার কাছে তো টাকা নেই। সে ভেলানের কাছে এটিএম কার্ড চায়, আর ভেলান তাকে কার্ডটা দেওয়ার সাথে সাথে পিন নাম্বারটাও বলে দেয়। এরপর দয়া কাছের একটা এটিএমে গিয়ে 3000 টাকা তোলে এবং তারপর ব্যালেন্স চেক করে। ব্যালেন্স দেখে সে চমকে যায়, অ্যাকাউন্টে মাত্র 8000 টাকা পড়ে আছে। সে ভাবে, আরে 25 লক্ষ টাকা থেকে 8000 টাকা কিভাবে হয়ে গেল? যাই হোক, দয়া টাকা নিয়ে ছাগলওয়ালার কাছে ফিরে আসে। আসলে এই সময়ের মধ্যে ভেলান গ্রামের লোকদের বলেছিল যে দয়া তার ছেলে এবং সে পুলিশে চাকরি করে। ভেলান গ্রামবাসীদেরকে বলে যে দয়া এখন ছুটিতে আছে, তাই দয়া যখন গ্রামের লোকদের টাকা দিতে যায় তারা তা নিতে অস্বীকার করে। তারা বলে, স্যার, আপনি কি মজা করছেন? আপনার বাবা খুব ভালো একটা ওষুধের নাম বলে দিয়েছে, কালকের মধ্যেই আমার ছাগলটা একদম সুস্থ হয়ে উঠবে, আপনি নিশ্চিন্তে চলে যান। এরপর দয়ার চোখ পড়ে ভেলানের পার্সের দিকে। সে দেখে পার্সে 2টি এটিএম কার্ড আছে, তার মানে অন্য এটিএম কার্ডটিতেই 25 লক্ষ টাকা রয়েছে। ভেলান ভুল করে তাকে অন্য কার্ডটা দিয়েছে। দয়া মনে মনে ভাবে, যে করেই হোক তাকে অন্য কার্ডটা হাসিল করতেই হবে। অন্যদিকে দয়া যার বাইক চুরি করেছিল সে পুলিশ স্টেশনে গিয়ে বাইক চুরির অভিযোগ দায়ের করে। আসলে সেই ছেলেটি একজন রাজনীতিবিদের ছেলে, যার কারণে পুলিশও খুব দ্রুত কাজে নেমে পড়ে। এদিকে দয়া এবং ভেলান যখন যাচ্ছিল তখন রাত হয়ে যায়। যে গ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল সেই গ্রামটা দেখে ভেলান বলে, আমার মনে হচ্ছে এই গ্রামটাকে আমি চিনি। এই গ্রামে আমার একটা বন্ধু থাকে যার নাম সুব্রমণিয়াম। সে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে, তার 3টে মেয়ে আছে। ভেলান দয়াকে বলে, তুমি একটু কাছের কোনো দোকানে গিয়ে শুভ্রর খোঁজ করো, আজ রাতটা আমরা ওর বাড়িতে থেকে কালকে সকালে বের হবো। তখন দয়া একটি দোকানে গিয়ে সুব্রমণিয়ামের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। সে জিজ্ঞেস করে, এই গ্রামে শুভ্র নামের কোনো লোক থাকে যে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে কাজ করে আর যার 3টা মেয়ে আছে? দোকানদার বলে, এরকম কোনো লোককে তো আমি চিনি না, তবে ইলেকট্রিক ডিপার্টমেন্টে শ্রীনিবাস নামের একজন কাজ করে যার 3টে মেয়ে আছে। দয়া ভেলানের কাছে ফিরে এসে এই কথা জানায়। ভেলান শুনে একটু হতাশ হয়। এরপর দুজনেই সেই গ্রামের একটা হোটেলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুমে এসে দুজন ফ্রেশ হয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বিশেষ করে দয়া নিজের সম্পর্কে, তার মায়ের সম্পর্কে, সে কিভাবে চোর হলো, কতদিন জেলে ছিল, এই সমস্ত কথা ভেলানকে শোনাতে থাকে। কিছুক্ষণ পর দয়া এক পাশে গিয়ে তার বন্ধু গণেশকে ফোন করে। ভেলানের ব্যাপারে সে তাকে সবকিছু খুলে বলে আর জানায়, একটা বাড়িতে আমি ভেলান নামের এক লোককে পেয়েছি, তার কাছে একটা এটিএম কার্ড আছে যাতে 25 লক্ষ টাকা আছে, কিন্তু সে পিন নাম্বারটা ভুলে গেছে। গণেশ উত্তর দেয়, মনে হচ্ছে তুমি বড় দাও মেরেছ, এক কাজ করো, ওই এটিএম কার্ডের একটা ছবি আমাকে পাঠিয়ে দাও, আমি ওটার ডুপ্লিকেট কার্ড তৈরি করে তোমাকে পাঠিয়ে দেব। এরপর দয়া আর ভেলান দুজনেই ঘুমিয়ে পড়ে।
সকালে ঘুম থেকে উঠে তারা আবার নিজেদের যাত্রা শুরু করে, কিন্তু কিছুটা যাওয়ার পরেই ভেলান আবারও আবল তাবল বকতে শুরু করে। সে দয়াকে জিজ্ঞেস করে, তুমি কে? আমরা কোথায় যাচ্ছি? এইভাবে আবল তাবল প্রশ্ন শুরু করলে দয়া আবার তাকে প্রথম থেকে পুরো ঘটনাটা খুলে বলে। ঠিক তখনই ওদের বাইকের টায়ার পাংচার হয়ে যায়, তাই তারা একটা মেকানিকের দোকানে টায়ার সারানোর জন্য যায়। এই সময় গণেশা দয়াকে ফোন করে জানায় যে সে দুটো ছেলেকে তার কাছে পাঠিয়েছে, যাদের কাছে ডুপ্লিকেট এটিএম কার্ড আছে। অর্থাৎ আগের রাতেই দয়া ভেলানের এটিএম কার্ডের ছবি তুলে গণেশকে পাঠিয়েছিল, আর গণেশ সেই কার্ডের ডুপ্লিকেট অলরেডি বানিয়ে ফেলেছে। পরে দয়া যখন ভেলানের কাছে ফিরে আসে তখন সে দেখে ভেলান সেখানকার লোকদের সাথে ঝগড়া করছে। কিছুক্ষণ আগে ওরা বাজি ধরে ক্যারাম খেলছিল, আর ভেলান তাতে 1000 টাকা হেরে গেছে। দয়া সেই লোকগুলোর সাথে ঝগড়া করতে যায়, কিন্তু ভেলান তাকে থামিয়ে দেয়। শেষে সেই লোকগুলোকে 1000 টাকা দিয়েই ওরা দুজন সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর তারা দুইজন একটি আশ্রমে পৌঁছায়। সে আশ্রমেই ভেলানের বন্ধু থাকে, আর ভেলানের বন্ধু তাকে দেখে খুব খুশি হয়, বলে, অনেকদিন পর তুই আমার কাছে এলি। যখন ভেলান ওয়াশরুমে যায় তখন দয়া ভেলানের বন্ধুকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। সেই লোকটি তখন বলে, ভেলানের কোনো সন্তান নেই, ওর বউও অনেকদিন আগেই মারা গেছে। সে আরও বলে, আসলে আমার ছেলের নাম কুমার। ভেলান আমার ছেলেকেই তার নিজের ছেলের মতো বড় করেছে। কাছেই আমার মেয়ের বাড়ি আছে, তার নাম কৃষ্ণাবেনী। তুমি চাইলে ভেলানকে আমার মেয়ের কাছে নিয়ে যেতে পারো। এইসব কথা শোনার পর দয়া ভেলানের কাছে এসে বলে, চলুন স্যার, এবার আমরা এখান থেকে যাই। ভেলান উত্তরে বলে, আমরা যখন এতদূর চলেই এসেছি, চলো মন্দিরগুলো ঘুরে দেখি। দয়া ঠিক আছে বলে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন একটি মন্দিরের কাছে গিয়ে সেখানকার একটি ঘরে কিছুক্ষণের জন্য আশ্রয় নেয়। ভেলান তখন দয়াকে জানায়, এই গ্রামে আমার এক ছোটবেলার বন্ধু আছে, ওর নাম শ্রীধর। কিশোর বয়সে আমাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল, যার কারণে আমরা আলাদা হয়ে যাই। এখন সে অনেক বড় লোক হয়ে গেছে, তার একটা বিশাল কাপড়ের শপিং মল আছে, কিন্তু আমার কাছে ওর ফোন নাম্বার নেই। তুমি কি আমাকে ওর নম্বরটা এনে দিতে পারবে? দয়া আত্মবিশ্বাসের সাথে বলে, আরে স্যার, এইটা কোনো ব্যাপার না। এই বলে সে শ্রীধরের শপিং মলে যায় এবং সেখান থেকে ভালো পোশাক কিনে এনে একদম টিপটপ সেজে নেয়। এরপর সে সেখানকার কর্মচারীদের সাথে দেখা করে শ্রীধরের খোঁজ নিতে শুরু করে। সে বলে, আমি শ্রীধরের বন্ধু। একটু আগেই ও আমার সাথে ফোনে কথা বলছিল, কিন্তু আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আপনারা কেউ একটু ওর নাম্বারটা আমাকে দিন। এইভাবে সে শ্রীধরের ফোন নাম্বার জোগাড় করে ভেলানের কাছে ফিরে আসে। ভেলান তার খুব প্রশংসা করে আর বলে, বাহ, তোমার মধ্যে তো দারুণ প্রতিভা আছে। ঠিক আছে, আমি ওকে পরে ফোন করে নেব। অন্যদিকে আমাদেরকে ফরিদা নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয়, যিনি তার টিম নিয়ে একটি বাড়িতে খুনের মামলা তদন্ত করছিলেন। আসলে এই বাড়িটা সেই বাড়ি যেখান থেকে দয়া ভেলানকে নিয়ে গিয়েছিল। সেখানে ফরিদা আরও একটি বিষয় জানতে পারে যে গত 2-3 দিনে মোট 3টি খুন হয়েছে। একটি এই বাড়িতে, দ্বিতীয়টি অন্য একটি গ্রামে এবং তৃতীয়টি তিরুবনেলামাইতে। অর্থাৎ গতকাল দয়া যে শ্রীধরের ফোন নাম্বার জোগাড় করে ভেলানকে দিয়েছিল, আজ সেই শ্রীধরেরই লাশ একটা ব্রিজের নিচে পাওয়া গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিহত ব্যক্তির সিম নম্বর এখনও সক্রিয় আছে। অন্যদিকে দয়া এবং ভেলানকে দেখানো হয়, তারা আবার তাদের যাত্রা শুরু করে। আর দয়া ভেলানকে বলে, পরের গ্রামে আমার একটা বন্ধুর বাড়ি, সেখানে একটা উৎসবও হচ্ছে, আমরা সেদিক দিয়ে ঘুরে যাব। রাত হতে হতে তারা গণেশার গ্রামে পৌঁছে যায়। গণেশা দয়ার সঙ্গে দেখা করে বলে, সঠিক পিন নাম্বার খুঁজে বের করতে আমাদের অনেক বছর লেগে যাবে। এবার তোমাকে ওই বুড়োর কাছ থেকেই সঠিক পিনটা জানতে হবে। অন্য একটি দৃশ্যে আমরা দেখি ভেলান কিছু ট্যাবলেটের গুঁড়ো করে মদের গ্লাসে সে দয়া এবং গণেশকেও খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। 3 জন মিলে তারা খুব আনন্দ করতে থাকে। ওদিকে গ্রামে উৎসব চলছিল। যখন দয়া এবং গণেশা ঘুমিয়ে পড়ে তখন ভেলান ভালো করে সেজে গুজে শিবা সেলভাম নামের একজন শিক্ষককে ফোন করে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করার জন্য ডাকে। শিবা জিজ্ঞেস করে, তুমি কে? আমি তোমার সাথে কেন দেখা করব? ভেলান উত্তর দেয়, তুমি তো মধুমিতাকে চেনো, তাই না? শিবা চমকে গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? ওই মেয়ের ব্যাপারে তুমি কিভাবে জানো? ভেলান বলে, তুমি ওই মেয়েটার সাথে কি করেছো তা আমি ভালো করেই জানি। যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো তাহলে মধুমিতা আর তোমার সেই ভিডিওটা আমি তোমার বউকে পাঠিয়ে দেব। এইটা শুনে শিবা সেলভাম ভয়ে ভয়ে ভেলানের সাথে দেখা করতে একটি স্কুলে যায়। সেইখানে ভেলান অত্যন্ত নির্মমভাবে শিবাকে মারধর করে এবং এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলে। আসল ঘটনাটি হলো, এই শিক্ষক শিবা সেলভাম নিজের ছাত্রী মধুমিতাকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেলও করেছিল। যখন খুশি তখন সে মেয়েটিকে ব্যবহার করত। মধুমিতার কারণে তার বন্ধুরাও শিবার জালে ফেঁসে গিয়েছিল। আর এর আগে যেই 3টি মৃতদেহ পাওয়া গিয়েছিল তারাও নাবালিকা মেয়েদের সঙ্গে এই ধরনের কাজ করেছিল। তারা ওই মেয়েদের দিয়ে ব্যবসা করত। আর এই কারণে ভেলান গ্রামে গ্রামে সেই সব লোকদের বেছে বেছে খুন করে।
যারা এই ধরনের কাজে জড়িত। সে তাদের ফোন করে হুমকি দিয়ে নির্দিষ্ট জায়গায় ডেকে এনে খুন করত। অন্যদিকে পুলিশ ইএমআই নাম্বার ট্র্যাক করতে শুরু করে। ভিলানের অবস্থা জানতে পেরে যখন তারা সেখানে পৌঁছায় ততক্ষণে ভিলান শিবাকে খুন করে অনেক আগেই সেখান থেকে চলে গেছে। এরপর ভিলান একটি নির্জন জায়গায় এসে ফোনটি ফেলে দেয়, আর এইটাই ছিল তার কাজের ধরন। পরদিন সকালে ভিলানকে অন্য একটি জায়গায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দয়া এবং গণেশা তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করলে ভিলান একটি মিথ্যে গল্প বানিয়ে বলে, কেউ একজন আমার কাছে এসে আমাকে মারধর করে আমার ফোনটা নিয়ে গেছে, এরপর আমার আর কিছুই মনে নেই। দয়া ভিলানের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় এবং তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। এরপর দয়া ভিলানকে নিয়ে নিজের গ্রাম পালক্করের দিকে রওনা হয়। অনেকদিন পর বাড়িতে ফিরে দয়া মাকে দেখে খুবই খুশি, কিন্তু দয়ার মা তাকে দেখে খুব একটা খুশি হয় না। তিনি জিজ্ঞেস করেন, এবার আবার কোন মহৎ কাজ করে এসেছিস? দয়ার মা আগেই জানতেন যে দয়া চুরি না করে থাকতে পারে না। সে জীবনে ওই একটা কাজই ভালো মতো শিখেছে। কিছুক্ষণ পর দয়ার মা ভিলানের ব্যাপারে জিজ্ঞেস করলে দয়া বলে, মা, এনার নাম ভিলান, ওনার ভুলে যাওয়ার অসুখ আছে, আমি ওনাকে ওনার আত্মীয়র বাড়িতে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছি। অন্যদিকে ভিলান দেওয়ালে টাঙানো দয়ার বাবা মায়ের বিয়ের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দয়ার মা ভিলানের কাছে জিজ্ঞেস করে, এটা তো আমাদের বিয়ের ছবি, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন স্যার? আপনার ছবির নিচে এপ্রিল 17 লেখা। আমার বিয়েও ওই দিনে হয়েছিল, আর মজার ব্যাপার হলো আমার স্ত্রীর জন্মদিনও ওই একই দিনে। আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। আমার স্ত্রী আমার জন্য তার বাড়ির সবাইকে ছেড়ে চলে এসেছিল, কিন্তু এখন সে আর এই পৃথিবীতে নেই। এই বলতে বলতে সে খুব দুঃখী হয়ে পড়ে। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে ভিলানের স্ত্রী একজন সাইকোলজিস্ট ছিলেন। সে একটি ছোট এনজিও চালাতো এবং মেয়েদেরকে কাউন্সেলিং করত। একদিন মধুমিতা নামের একটি স্কুল ছাত্রী ভিলানের স্ত্রীর কাছে এসে তার সাথে হওয়া অত্যাচারের কথা জানায়। সে বলে তার শিক্ষক তাকে ধর্ষণ করেছে, তার ভিডিও বানিয়েছে এবং বারবার সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করছে। ভিলানের স্ত্রী মধুমিতাকে কাউন্সেলিং করতে থাকে, কিন্তু মধুমিতা এই অপরাধ বোধে ভুগতে থাকে যে তার কারণে তার আরও কিছুর বন্ধুও এই বিপদেই পড়েছে। কিছুদিন পর মধুমিতা আত্মহত্যা করে। এই খবর জানার পর ভিলানের স্ত্রী গভীর ডিপ্রেশনে চলে যায়। সারাক্ষণ তার মাথায় শুধুই মধুমিতার কথা ঘুরতে থাকে। যারা মধুমিতার সাথে এমন জঘন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন, কিন্তু এর মধ্যেই ভিলানের স্ত্রীর আলঝেইমার্স রোগ ধরা পড়ে। তিনি ধীরে ধীরে ছোটখাটো জিনিস ভুলতে শুরু করেন। যখন আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আসে, তিনি ঠিকমতো নিজের বক্তব্য রাখতে পারেন না। ধীরে ধীরে তার অসুস্থতা আরও বাড়তে থাকে, এমনকি তিনি নিজের স্বামীকেও চিনতে পারতেন না। একদিন ভিলানের স্ত্রী তার সমস্ত বক্তব্য একটি ডায়েরিতে লিখে ভিলানকে দিয়ে বলেন, যদি মধুমিতা ন্যায় বিচার না পায় তাহলে তুমি ওই শয়তানদের শাস্তি দিও। আমি সবকিছু এই ডায়েরিতে লিখে দিয়েছি। এর পরের দিনই ভিলানের স্ত্রীও আত্মহত্যা করেন। এরপর থেকে ভিলান তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেই ডায়েরিতে লেখা সমস্ত লোককে একে একে খুন করে তাদের কৃতকর্মের শাস্তি দিতে থাকে। এখন ভিলানকে আর মাত্র একজনকেই খুন করতে হবে, আর সেই লোকটির নাম অরুণ। এই অরুণ অল্প বয়সী কিশোরীদের অপহরণ করে দালালের মতো একটি ব্রোথেল চালায়। যাই হোক, গল্প বর্তমানে ফিরে আসে। ভিলান দয়াকে বলে, অনেকদিন পর তুমি নিজের বাড়িতে এসেছো দয়া, তুমি এখানেই থেকে যাও, আমি নিজেই যেতে পারবো। কিন্তু দয়া রাজি হয় না। সে বলে, আরে স্যার, আমি নিজেই আপনাকে আপনার গ্রাম পর্যন্ত পৌঁছে দেব, আমরা একসাথে এই যাত্রাটা উপভোগ করব। সে আরও বলে, আমি ঠিক করেছি আজ থেকে আর চুরি করব না। ঠিক তখনই দয়ার মা দয়াকে ফোন করে বলেন, দয়া, আমাদের বাড়িতে 10 লক্ষ টাকার একটা চেক পড়ে আছে। দয়ার সাথে সাথে গাড়ি থামিয়ে ভিলানকে জিজ্ঞেস করে, স্যার, ওই চেকটা কি আপনি রেখেছিলেন? ভিলান উত্তর দেয়, আরে দয়া, আমার তো কোনো সন্তান নেই, এত টাকা দিয়ে আমি কি করব? তুমি এই টাকাগুলো নিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করে দাও। তার কথায় দয়া অসম্ভব খুশি হয়। এরপর তারা দুইজন একটি হোটেলে থাকার জন্য ওঠে। ভিলান এখানে আসার কারণও সেই অরুণ, অর্থাৎ অরুণ এই শহরেই থাকে। ভিলান ওয়াশরুমে গিয়ে শিবার ফোন থেকে অরুণকে মেসেজ করতে শুরু করে। সে লিখে, আমি তোমার শহরে আছি, আমার একটা ভালো মেয়ে চাই, একেবারে ফ্রেশ, তোমার সাথে দেখা করতে কোথায় আসব? এইভাবে সে অরুণের জন্য টোপ ফেলে। একই সময়ে একজন ফুড ডেলিভারি বয় দয়াকে খাবার দিতে এলে দয়া টাকা দেওয়ার জন্য ভিলানের পার্সটা হাতে নেয়। ঠিক তখনই ভিলানের পার্স থেকে অনেকগুলো সিম কার্ড নিচে পড়ে। এই সব কিছু দেখে দয়ার মনে ভিলানের প্রতি সন্দেহ জাগতে শুরু করে। ভিলানের আসল পরিচয় জানার জন্য দয়া তার ফোনের ভিডিও রেকর্ডিং চালু করে বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে সে ঘরে ফিরে ড্রিঙ্কস করতে থাকে আর ফোনটা নিয়ে বন্ধুর সাথে কথা বলার অজুহাতে বাইরে যায় এবং রেকর্ডিং চেক করে। তখন সে দেখতে পায় যে ভিলান মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এই দেখে দয়ার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে ঘুমের ওষুধ খেয়েছিল।
আর কোনো উপায় না দেখে সে দ্রুত নিচে গিয়ে মুখে আঙুল দিয়ে বমি করে ওষুধটা ফেলে দেয়। সে বুঝতে পারে এই কারণেই রোজ রাতে মদ খাওয়ার পরেই সে দ্রুত ঘুমিয়ে পড়ত, আর তার ঘুমের সুযোগে ভেলান কোথাও একটা যেত। এরপর ভেলান যখন বাথরুমে যায়, দয়া দ্রুত তার ফোনটা নিয়ে চেক করতে শুরু করে। সে সম্প্রতি অরুণের সাথে ভেলানের সব কথাবার্তাও শুনতে পায়। তার একটি মেয়ে চাই, আর মেয়েটির সাথে সে ইত্যাদি ইত্যাদি। ভেলান বাথরুম থেকে বেরিয়ে আসতেই দয়া ঘুমানোর ভান করে। এইটা দেখে ভেলান অরুণের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। দয়াও এবার তার পিছু নেয় আর মনে মনে ভাবতে থাকে, আমি তো লোকটাকে একটা ভালো মানুষ ভেবেছিলাম, আর সে কিনা এত জঘন্য একটা লোক। ভেলান অনেকক্ষণ ধরে অরুণের জন্য অপেক্ষা করে, যা দয়া দূর থেকে লুকিয়ে দেখছিল, কিন্তু অরুণ আসে না। তাই সে আবার নিজের ঘরের দিকে ফিরতে শুরু করে। এইটা দেখে দয়াও দ্রুত নিজের ঘরে ফিরে আসার চেষ্টা করে। কিছু সমস্যা পথে হলেও সে দ্রুতই হোটেলে পৌঁছায়, কিন্তু ভেলান তার আগেই হোটেলে পৌঁছে গিয়েছে। দয়া দ্রুত মাথা খাটিয়ে মেন সুইচ বন্ধ করে দেয় আর নিজে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। এভাবেই লিফটে আটকে থাকা ভেলানের আগে সে রুমে পৌঁছায় আর ঘুমিয়ে পড়ার ভান করে, যাতে ভেলানের মনে কোনো সন্দেহ না হয়। সকাল হওয়ার পর দয়া তার বন্ধু গণেশাকে ডেকে ভেলানের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে জানায়, আমি তো লোকটাকে ভালো ভেবেছিলাম, কিন্তু ওর কোনো ভুলে যাওয়ার রোগ নেই, সে পুরোপুরি সুস্থ। সে আরও বলে, ও ছোট ছোট মেয়েদের জীবন নিয়ে খেলা করে। আমি তো ছোটখাটো চুরি করি, কিন্তু ও তো একটা বিশাল বড় ক্রিমিনাল রে ভাই। গণেশ তখন বলে, আমরা ভেলানকে আমাদের গেস্ট হাউসে নিয়ে যাব, আর ওখানেই ওকে আচ্ছা করে ধোলাই দেব। তো সেই মতো দয়া ভেলানের কাছে গিয়ে বলে, স্যার আপনি গণেশের সাথে ওর গেস্ট হাউসে চলুন, আমিও একটু ড্রিঙ্কস আর কিছু খাবার দাবার নিয়ে আসছি। আপনি তো নিজের গ্রামে চলে যাবেন, তারপর আর কবে দেখা হবে না হবে। ভেলান তার কথায় রাজি হয়ে গণেশের গাড়িতে ওঠে আর তার গেস্ট হাউসের দিকে রওনা হয়। ভেলান বারবার পেছনে ফিরে তাকাতে থাকে, কিন্তু দয়াকে দেখতে পায় না। গণেশা বলে, আরে স্যার আপনি চিন্তা করবেন না, ও চলে আসবে। ঠিক তখনই ভেলান গণেশের গাড়িতে এমন একটা জিনিস দেখতে পায়, ঠিক যেই রকম একটা জিনিস সে অরুণের হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে দেখেছিল। নিশ্চিত হওয়ার জন্য ভেলান যখন অরুণকে ফোন করে, তখন সে চমকে গিয়ে দেখে যে গণেশার ফোন বাজছে, অর্থাৎ গণেশাই অরুণ। অরুণ ভেলানকে বলে, আরে বুড়ো, তুমি তো খুব তাড়াতাড়ি আমাকে ধরে ফেললে। তুমি আমাকে মারতে চাও তাই না? কিন্তু আমি তোমাকে মারার জন্যই এখানে নিয়ে এসেছি। ভেলান উত্তর দেয়, যখন তোমার আসল পরিচয় তোমার বন্ধু দয়ার কাছে প্রকাশ পাবে, তখন সে তোমার কি অবস্থা করবে জানো? অরুণ হাসতে হাসতে বলে, আসলে আমার ব্যাপারে দয়া কিছুই জানে না। আমি কি করি, কেমন ব্যবসা করি, এইসবও জানে না। ও তো একটা ছোটোখাটো নমুনা মাত্র, ছোটোখাটো চুরি করে জীবন চালায়। আর তাছাড়া ও তো এটাই ভাবছে যে তুমি ছোট ছোট বাচ্চাদের জীবন নষ্ট করছো। তোমার ব্যাপারে ওর একটা ভুল ধারণা হয়েছে, তাই ওর চোখে তুমি একজন খুনি, একটা অনেক বড় ক্রিমিনাল। এইখানে আরেকটা বিষয় হলো, গতকাল যখন ভেলান অরুণের সাথে দেখা করতে গিয়েছিল, অরুণ ভেলানকে দেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। যাই হোক, অরুণ ভেলানকে প্রচণ্ড মারধর করে আর দুজনের মধ্যেই ভয়ঙ্কর লড়াই হয়। এইদিকে দয়া আসছে দেখে অরুণ আবার ঘাবড়ে যায়। দয়া যেন কিছু বুঝতে না পারে, তাই অরুণ দ্রুত ভেলানের হাত বেঁধে ফেলে। কিছুক্ষণ পর দয়া সেখানে আসে আর অরুণ বলে, দয়া এবার একে নিয়ে কি করা যায়, নে তুই ভেলানকে শেষ করে দে। কিন্তু দয়া ভেলানের কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। আসল ঘটনা হলো, যখন অরুণ এখানে গাড়ি থামিয়েছিল, তখন ভেলান দয়াকে ফোন করে লাইনটা চালু রেখেছিল, যার ফলে দয়া অরুণের সব কথাই শুনতে পেয়েছে। অরুণের আসল পরিচয় জানার পর দয়া আর অরুণের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। অরুণের সাথে দয়া একা মারামারিতে পেরে উঠছিল না, তখন ভেলানও দয়ার সাথে যোগ দিয়ে অরুণকে মারতে থাকে। আর মারামারির এক পর্যায়ে শেষ পর্যন্ত অরুণ মারা যায়। কিছুক্ষণ পর ওদের ফোন ট্র্যাক করে সেখানে পুলিশ আসে এবং দয়া ও ভেলানকে গ্রেফতার করে। আদালতে যাওয়ার পর ভেলান বিচারককে সবকিছু খুলে বলে। যখন তারা দুইজন আদালত থেকে বেরিয়ে আসে, তখন পুলিশ অফিসার ফরিদা দয়া এবং ভেলানকে মিষ্টি খাওয়াতে থাকে। সে জানায়, আজ তার মেয়ের জন্মদিন। যে মেয়েদের উপর অত্যাচার করা হয়েছিল, তাদের বাবা মায়েরাও ভেলানের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। ঠিক এইখানেই আমরা আরও একটি চমকে যাওয়ার মতো তথ্য জানতে পারি। আসলে ভেলান অরুণকে খুন করেনি। যখন অরুণ ভেলানকে মারতে যাচ্ছিল, তখন দয়া অরুণকে খুন করে, কিন্তু আদালতে গিয়ে ভেলান সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। এরপর যখন তারা দুইজন জেলে যাচ্ছিল, দয়া ভেলানকে জিজ্ঞেস করে, স্যার আপনি শুরুতে ওই বাড়িতে কি করছিলেন? ভেলান উত্তর দেয়, আসলে আমি ওই বাড়িতে লোকটিকে মারার জন্য গিয়েছিলাম, কিন্তু উল্টো সেই লোকটি আমাকে প্রচণ্ড মারধর করে এবং আমার হাতে হাতকড়া পরিয়ে দেয়। কিন্তু অনেক কষ্টে আমি তাকে মেরে লাশটা খাটের নিচে লুকিয়ে রাখি। ঠিক তখনই তুমি ঘরের ভেতর এসেছিলে, আর আমি কিছুই বুঝতে না পেরে ভুলে যাওয়ার নাটক শুরু করি। আর এইখানেই এই মুভির কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সিনেম্যাক্স বিডি। আজকে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।